রাত থেকে ভোর হয়ে সকাল, ফুটবল উন্মাদনায় বুধ গোটা দুনিয়ার। তবে ইউরো আর কোপা আমেরিকার জমজমাট ফুটবলীয় লড়াইয়ে চলছে 2 দিনের বিরতি, হয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি। কার কবে খেলা এই নিয়ে আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সাথে আছি আমি তাসওয়ার নাফি। আর পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। আমি স্বাগত জানাচ্ছি এখন মাঠের আজকের আয়োজনে। শুরুতে বলছিলাম গোটা দুনিয়া এখন বুধ হয়ে আছে ফুটবলে, বিশেষ করে কোপা এবং ইউরো দুটি একসাথে চলছে, দুটির কোয়ার্টার ফাইনাল সূচি হয়ে গেছে। ব্রাজিলের ম্যাচ ছিল আজকে এবং ব্রাজিল যে ম্যাচটা খেলেছে কলম্বিয়ার সাথে, ব্রাজিল সাপোর্টার যারা ছিল ভক্ত তাদের জন্য একটু হলেও কষ্ট লাগার জায়গা রয়েছে। কলম্বিয়ার সাথে তারা যে ড্রটা করেছে, কি বলবেন এই ম্যাচটাকে ঘিরে? ব্রাজিল এই ম্যাচটা জিতলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতো, তখন কিন্তু আসলে আপনি তুলনামূলক সহজ একটা অপোনেন্ট পেতেন আপনি কোয়ার্টার ফাইনালে। বাট আপনি জানেন এখন আপনি কিন্তু উরুগুয়ের সাথে ফেস করতে হবে, এবং আমরা জানি উরুগুয়ে আসলে এই টুর্নামেন্টের জন্য কত বড় ভয়ঙ্কর একটা দল, এবং এই কোপা আমেরিকাতে কিন্তু সব থেকে বেশি চ্যাম্পিয়ন দল উরুগুয়ে এবং আর্জেন্টিনা যৌথভাবে। তো সেইখানে আসলে উরুগুয়ে কিন্তু এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে আসছে। এবং আপনি যদি ব্রাজিল দলটার পারফরমেন্স দেখেন, কোস্টারিকা এবং প্যারাগুয়ের সাথে তারা যে 2টা ম্যাচ খেলেছে, তারপরে কিন্তু মেইন তাদের কম্পিটিটিভ ম্যাচ ছিল আজকে যে ম্যাচটা তারা খেলেছে কলম্বিয়ার সাথে। এবং কলম্বিয়াও কিন্তু আপনি জানেন যে লাস্ট 25 গেমস কিন্তু তারা আনবিটেন ছিল, এবং আজকে তারা ম্যাচ ড্র করে কিন্তু এখন 26টা ম্যাচ তারা আনবিটেন। এবং এখান থেকে বোঝা যায় যে তারা আসলে কতটা প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য। এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন, সেখানে আমি বলবো যে ব্রাজিলের থেকে কিন্তু কলম্বিয়ার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এবং আমার মনে হয় যে পুরো ম্যাচে যদি ভুলগুলি দেখেন, সেখানে আমার মনে হয় ব্রাজিল থেকে কলম্বিয়া ভুল কম করেছে। এবং ব্রাজিল যদিও আর্লি গোল পেয়ে গিয়েছে ফ্রি কিক থেকে, ফ্রি কিক গোলের পরে আপনি যদি পুরো টোটাল পারফরমেন্স দেখেন, সেখানে কিন্তু ব্রাজিল আমার কাছে মনে হয় যে কলম্বিয়ার সাথে তেমন কোনো কম্পিটিটিভ সুযোগ তৈরি করতে পারেনি। যেটা আসলে আপনি যেটা বলেছেন যে ব্রাজিলের সমর্থকরা কিন্তু চায় এই ধরনের ম্যাচ জিততে, আর টুর্নামেন্ট জিততে হলে, চ্যাম্পিয়ন হতে হলে আপনার এই ধরনের ম্যাচ আপনাকে জিততে হবে। এবং আপনি যদি দেখেন যে গোলটা তারা কনসিড করেছে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো ভুল রয়েছে তাদের ডিফেন্ডারদের, স্পেশালি আপনার ওয়েন্ডেল ওই যে জায়গাটাতে আসলে তার থাকার কথা ছিল সে ছিল না, পিছন থেকে কিন্তু মুনিজ এসে গোলটা করে দিয়ে গিয়েছে। এবং এই ধরনের ভুল যখন ব্রাজিল টিমও হয়, তখন কিন্তু আসলে আপনি কতটা সাকসেস হতে পারবেন পরবর্তী ম্যাচগুলি থেকে সেটা কিন্তু সময় বলে দিবে। বাট আমার কাছে মনে হয় যে ম্যাচটা তারা জিততে পারলে হয়তো তুলনামূলক তারা একটা সহজ অপোনেন্ট পেতো, পানামাকে পেতো। বাট এখন কিন্তু আপনাকে ফেস করতে হবে কিন্তু আপনার উরুগুয়ে। এবং এটা আমি বলবো যে উরুগুয়ে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে আমরা সবাই জানি। উরুগুয়ের তাদের কোচ রয়েছে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা, এবং তার অধীনে আসলে এই দলটা যথেষ্ট ভালো করছে। স্পেশালি তাদের ফ্রন্ট লাইনের যে প্লেয়াররা রয়েছে, স্পেশালি যদি আপনি নুনেজের কথা বলেন, পিছনে ফিদে ভালভার্দে রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। সো আমি মনে করি ব্রাজিলের জন্য একটা খুব যদিও খেলছে মানে সাবস্টিটিউট হিসেবে খেলছে, বাট নুনেস যে ফর্মে রয়েছে সেইটা আমি মনে করি যে ব্রাজিলের জন্য একটা চিন্তার বিষয়। এবং আমার মনে হয় যে ব্রাজিল আসলে এই উরুগুয়ের সাথে কীরকমের করবে, এই কলম্বিয়ার সাথে যে ভুলগুলি করেছে নিশ্চয়ই এই ভুলগুলি করা যাবে। পরিসংখ্যানটা একটু খেয়াল করবেন, কলম্বিয়ার সাথে ব্রাজিলের আপনি নিশ্চয়ই দেখছেন শর্টস 7টি এবং কলম্বিয়ার ছিল 13টি শট, এবং অন টার্গেটে ব্রাজিলের 3টি, কলম্বিয়ার 6টি। এবং বল পরিসংখ্যানে যদিও ব্রাজিল কিছুটা এগিয়ে ছিল, তবে ওভারঅল যেটা আপনি বললেন যে পাস অ্যাকুরেসিতে দেখবেন 81%, 83%। এবং এই পরিসংখ্যান দেখে এখানে এই কার্ডে কিন্তু একটা জিনিস দেওয়া আছে যে আপনি যদি ইয়েলো কার্ড দেখেন, তাদের কিন্তু মেইন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আপনি জানেন এই ম্যাচে কার্ড খেয়েছে, এবং সে ফার্স্ট ম্যাচও কার্ড খেয়েছে, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ কাট খাওয়ার কারণে কিন্তু সে কিন্তু কোয়ার্টার ফাইনাল মিস করছে। এবং যে সে কার্ডটা খেয়েছে আপনি যদি দেখেন আননেসেসারি কার্ড, হ্যামেস রড্রিগেজের কাছে বল, সে শুধু তাকে একটা বাজে ট্যাকেল করেছে তার মুখে, যার কারণে কিন্তু সে আপনি জানেন যে নেক্সট ম্যাচ সে মানে ইম্পর্টেন্ট গেম খেলতে পারবেন। এবং আপনি যদি ব্রাজিলের স্কোয়াডটা দেখেন, স্কোয়াডে কিন্তু মেইন প্লেয়ারই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, তাকে কেন্দ্র করেই কিন্তু অ্যাটাকটা আসলে সাজানো হয়। তো ওই সময় আসলে তার এই কার্ডটা খাওয়া এবং কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ আপনি মিস করতে যাচ্ছেন। তো এখান থেকে বোঝা যায় যে তারা আসলে কতটা ফ্রাস্ট্রেশনে রয়েছে। এবং আসলে তাদের টিম পারফরমেন্সও আমার কাছে মনে হয় যে তাদের ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডিফেন্স লাইনে দেখেন, মিডফিল্ড দেখেন, স্ট্রাইকার দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে তাদের একটা লিডারশিপের অভাব রয়েছে। আদারওয়াইজ যে গোলটা কনসিড করেছিল ওই সময় কিন্তু দেখবেন যে ভিনিসিয়াস জুনিয়র মিডল মাঝখানে দাঁড়িয়েছিল, এবং তাদের একজন প্লেয়ার কিন্তু ইনজুরির জন্য বাইরে ছিল, 10 জন প্লেয়ার মাঠে ছিল। সো ভিনিসিয়াস জুনিয়রের মাস্ট ওই সময় ট্র্যাক ব্যাক করে কিন্তু নিচে আসা উচিত ছিল, বাট সে আসেনি, সে ইয়েলো কার্ড খেয়েছে, নেক্সট ম্যাচ খেলতে পারবে না। সো ব্রাজিল দলটা আসলে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, তাদের আমি বলবো যে কনসিডারেশনের কোনো জায়গা নেই। তাদের আসলে মেইন যা ফোকাস থাকবে উরুগুয়ের সাথে তাদের বেস্ট পসিবল যে ম্যাচটা রয়েছে সেটা খেলতে হবে, এবং পাশাপাশি তার স্ট্রাইকিং এর যে বিষয়টা সেই ব্যাপারে নজরদারি করতে হবে। এমিলি ভাই, আমরা আর্জেন্টিনা নিয়ে একটু কথা বলি, যেহেতু ম্যাচ রয়েছে কোয়ার্টার ফাইনালে, তাদের
আগামী পরশুদিন তাদের প্রথম ম্যাচ কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচ ঘিরে মেসি ফিরছে, বিশেষ করে মেসি একাদশে, কারণ মেসির অনুশীলনে ফিরেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেসি অনুশীলনে ফিরেছে। মেসি ফেরার পরে আর্জেন্টিনা যেহেতু প্রথম 3 ম্যাচই তারা জিতেছে, 9 পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টারে গিয়েছে, কি বলবেন আর্জেন্টিনা টিমকে নিয়ে? না, আর্জেন্টিনার টিমকে নিয়ে আমরা সবাই জানি এই আর্জেন্টিনার টিমটা আসলে কতটা ভয়ঙ্কর, এবং তারা আসলে একটা জিনিস শিখেছে, সেটা হচ্ছে হারতে না শেখা। মানে এটা কিন্তু তারা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। অনেক ম্যাচ যাবত তারা আসলে আনবিটেন। তারা লাস্ট 64 ম্যাচের ভিতর তারা 44 ম্যাচ আনবিটেন, এবং সেখানে 13টা ম্যাচ ড্র হয়েছে, 3টা ম্যাচ মাত্র তারা হেরেছে। এবং যে ম্যাচটা হেরেছে সেটাও কিন্তু উরুগুয়ের এগেনস্টে। সুতরাং ব্রাজিলের কিন্তু আসলে উরুগুয়েকে ফেস করতে হবে। সুতরাং ওই দিকটা না গিয়ে আমি যদি আর্জেন্টিনার ব্যাপার বলি, আর্জেন্টিনা যেটা মেসি আসলে যেহেতু ট্রেনিং সেশনে ফিরেছে, এটা কিন্তু আর্জেন্টিনা দলের জন্য খুব স্বস্তির একটা বিষয়। কারণ এখনও আমি বিশ্বাস করি এই আর্জেন্টিনার দলটা কিন্তু মেসির উপরে ডিপেন্ডেন্ট, এবং মেসিকে কেন্দ্র করেই কিন্তু অ্যাটাকগুলি সামনে থেকে সাজানো হয়। যদিও মেসি যদি এই ম্যাচে নাও খেলতে পারে, আমার কাছে মনে হয় তারপরও তাদের ওই অল্টারনেট প্লেয়ার রয়েছে, লাইক যদি আপনার লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে সামনে রেখে যদি আপনি 4টা মিডফিল্ড দিয়ে যদি দলটা সাজান, সেখানেও কিন্তু সুযোগ রয়েছে। বাট লিওনেল মেসি খেলা আর দলের আমি মনে করি যে সামনে থেকে তার যে নেতৃত্বটা, সেইটা আমি মনে করি যে আর্জেন্টিনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে যদি সে ফুল ফিট হয়ে খেলতে পারে। কারণ এগেনস্ট টিম কিন্তু ইকুয়েডার জানেন যে প্রথম ম্যাচ হারার পরে তারা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতে কিন্তু কোয়ার্টার ফাইনাল লাইনে আসছে, এবং তাদের দলটাও কিন্তু আমি বলবো যে যথেষ্ট ব্যালেন্স দল। এবং যেহেতু নকআউট স্টেজ, এখানে কিন্তু আপনাকে বেস্ট পারফরমেন্স করেই কিন্তু আপনাকে ম্যাচ জিততে হবে। বাট আমি এই আর্জেন্টিনা দলটা নিয়ে খুবই আশাবাদী এই কারণ আপনি যদি দেখেন ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড স্ট্রাইকার এবং গোলকিপার এমি মার্টিনেজ, প্রত্যেকের পারফরমেন্সেরই কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু অফ ফর্মের প্লেয়ার খুব কম রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন লাস্ট ম্যাচ তারা যেটা খেলেছে, সেখানে কিন্তু তাদের মাত্র 2জন প্লেয়ার ফার্স্ট 11-এর প্লেয়ার ছিল, বাকি 9জনই কিন্তু সাবস্টিটিউট প্লেয়ারদেরকে দিয়ে কিন্তু স্কুলানি 11টা সাজিয়ে, এবং সবাই পারফর্ম করছে। লাউতারো মার্টিনেজ ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু তার একটা অফ ফর্ম ছিল। বাট এই কোপা আমেরিকা দেখেন সে কিন্তু অলরেডি 5 ম্যাচে 7 গোল করে ফেলেছে, এখন পর্যন্ত সর্বোচ্চ গোল দাদা 4টি গোল সে করে ফেলেছে। সো এটা একটা মানে আমি বলবো যে আর্জেন্টিনা দলের জন্য খুবই প্লাস পয়েন্ট যে তাদের 2জন স্ট্রাইকারই আসলে এই টুর্নামেন্টে গোল করে ফেলছে, হুলিয়ান আলভারেজ এবং আপনার লাউতারো মার্টিনেজ। যদিও মেসি যদি খেলে, সেটা টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হয়ে যাবে, এবং টিম একটা মোরালে উজ্জীবিত হবে। কারণ মেসির খেলাটা যেটা হয় যে মেসি আসলে আমরা জানি যে যখন আসলে একটু স্ট্রাগল করে আর্জেন্টিনা দলটা, তখনই কিন্তু আসলে মেসি ক্লিক করে, এবং মেসি কিন্তু দলটাকে কোনো না কোনোভাবে নিয়ে আসে। আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা মেসিকে এবং আর্জেন্টিনার লাইন আপ নিয়ে পাশাপাশি কোয়ার্টারে আর যারা খেলবে কোপা এবং ইউরো দুটো সবগুলো নিয়ে কথা বলে একটা বিরতির সময় বিরতির পর আমরা ফিরছি। এখন মাঠে পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন মাঠে। এমনি ভাই, আমরা কথা বলছি কোপা নিয়ে। আমরা কোপার যদি কোয়ার্টারের লাইন আপটা একটু খেয়াল করি, সেখানে আসলে কার প্রতিপক্ষ কারা খেলবে আমরা যদিও জানি আর্জেন্টিনা কাদের সাথে খেলবে, পাশাপাশি অন্য ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ রয়েছে। আমরা যদিও একটু দেখতে চাই সেখানে কোপা আমেরিকা আর্জেন্টিনা বনাম ইকুয়েডর 5 জুলাই সকাল 7টায়, ভেনেজুয়েলা বনাম কানাডা 6 জুলাই সকাল 7টায়, এবং আরেকটি ম্যাচ, আর দুটি যে ম্যাচ রয়েছে সেটাও আমরা দেখে নিতে চাই একই সাথে। ব্রাজিল এবং যে ম্যাচটা রয়েছে কলম্বিয়া বনাম পানামার ম্যাচ রয়েছে, ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচ রয়েছে 7 তারিখ 7 জুলাই। অনেকটা 7-7 ব্রাজিলের সাথে আবার একটা সম্পৃক্ত দেখা যাচ্ছে। না, ব্যাপারটা দেখেন, যেটা কলম্বিয়ার সাথে আজকে যদি ব্রাজিল জিততে পারতো, তাদের কিন্তু একটা সহজ প্রতিপক্ষ পেত পানামা। আমি মনে করি তুলনামূলক সহজ থাকতো। তো সেখানে কিন্তু তারা এখন এটা হবে তাদের জন্য একটা ফাইনাল ম্যাচ, ফাইনালের আগে মানে আরও 2টা ফাইনাল, মানে সেমিফাইনাল, ফাইনালের আগে একটা ফাইনাল, কোয়ার্টার ফাইনালে। সুতরাং সেখানে আসলে ব্রাজিল দলটা, তো যেটা বললাম যে ব্রাজিলের দলটা একটা জিনিস সবসময় ভুলে যায়, এই দলটা যেটা হয় যে তারা যখন অ্যাটাকে যায় দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দরভাবে যায়, বাট যখন ডিফেন্স করতে হয় তখন আসলে মিডফিল্ড এবং স্ট্রাইকাররা আসলে জায়গা মতো ট্র্যাক ব্যাক করে নামতে পারে না, যার কারণেই দেখবেন যে ডিফেন্সের উপর একটা বড় প্রেশার আসে এবং তারা ওখান থেকে গোলগুলি কনসিড করে। এবং সেট পিস ডিফেন্ডিংয়ে আসলে ব্রাজিলের একটা বড় দুর্বলতা রয়েছে। দেখেন কলম্বিয়া কিন্তু আজকে আরও একটা গোল করে ফেলেছিল, যদিও ওইটা অফসাইডে ভিআর এর মাধ্যমে আপনার সেটা কোনো মতে তারা বেঁচে যায়। হ্যাঁ, যদিও মনে হয়েছে যেটা গোল, বাট এই সেট ভিআর না থাকলে হয়তো খালি চোখে দেখলে গোল। হ্যাঁ, তো সেট
পিস ডিফেন্ডিংয়ের আসলে জিনিসগুলি যদি আপনি প্রপার হ্যান্ডেল না করতে পারেন, কারণ উরুগুয়ে সেট পিসে কিন্তু খুবই ভালো, বিকজ ওদের টল স্ট্রাইকার রয়েছে, ডিফেন্স থেকে ওদের টল প্লেয়ার আসে, সুতরাং এগুলি কনসিডারেশন না করলে কিন্তু আপনি ম্যাচ বের করতে পারবেন না। সুতরাং আমি মনে করি যে ব্রাজিলের জন্য একটা টাফ ম্যাচ ওয়েট করছে। আমরা আর্জেন্টিনা নিয়ে একটু জানতে চাই। আর্জেন্টিনা যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, কোপার প্লাস বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা প্রায় একই একাদশ নিয়ে খেলছে, যদিও মেসি ছিল না এবং স্ক্যালোনিও ছিল না। আমরা যেটা জানি স্ক্যালোনি সাসপেনশন ছিল একটি ম্যাচের জন্য, তবে তিনিও ডাগআউটে থাকবে পরের ম্যাচে। এই স্ক্যালোনির ডাগআউটে থাকাটা প্লাস মেসি যদি শেষ মুহূর্তেও মাঠে নামে, অর্থাৎ দল প্রেশারে থাকলেও মাঠে নামে, সেটা অবশ্যই একটা দলের জন্য অনেকটা প্লাস পয়েন্ট থাকবেই তো অবশ্যই আর্জেন্টিনার জন্য। এবং পাশাপাশি লাউতারো মার্টিনেজ একটু স্পেশালি যদি আপনি কিছু বলেন। ডেফিনেটলি আপনি দেখেন 3টা ম্যাচে কিন্তু ওরা শুধু 3 রকমের টিম সাজিয়েছে। 3টা ম্যাচে কিন্তু একই রকম স্টার্টিং 11 ছিল না, প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ চেঞ্জ ছিল। স্পেশালি থার্ড ম্যাচে এসে তো আসলে পুরো 11টাই চেঞ্জ ছিল। 2জন প্লেয়ার শুধু এমি মার্টিনেজ এবং লিওনেল পারাদেস, এই 2জন প্লেয়ার স্টার্টিং 11-এ, বাট বাকি 9 জনও কিন্তু আসলে আপনার সাবস্টিটিউট প্লেয়াররা খেলেছে। আর্জেন্টিনা দলটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে কোচ স্কুলানের আসলে টিম সিলেকশন করতে তেমন কোনো প্রবলেম হয় না, কারণ কিছু প্লেয়ার যদি একটু বাজেও খেলে বা অফ ফর্ম থাকে, সেখানে কিন্তু সাবস্টিটিউট রিজার্ভ প্লেয়ার তার থেকেও বেটার প্লেয়ার আপনার কাছে রয়েছে, যখন আপনি যে কোনো সময় ইনক্লুড করতে পারেন। দেখেন ওই ওয়ার্ল্ড কাপের পর থেকে এনজো ফার্নান্দেস আসলে রেগুলার ছিল, অটোমেটিক চয়েস ছিল, বাট এখন দেখেন এনজো ফার্নান্দেসের কিন্তু দলের টিকে থাকাটা কিন্তু খুব মুশকিল, মানে স্টার্টিং 11-এ সেখানে লিওনেল পারাদেস, রড্রিগো দি পল, ম্যাকঅ্যালিস্টার অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছে। সুতরাং এই দলটা কিন্তু অনেক কম্পিটিটিভ দল। এবং আপনি যেটা বলেছেন যে মেসির সামনে থেকে মেসি, ডিমারিয়া বা লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ যাকে দিয়ে স্টার্ট করে সবাই কিন্তু পারফর্ম করার চেষ্টা করে। মাঝমাঠটাও তো অনেক স্ট্রং। আমি সেটাই বললাম যে 3জন মাঝমাঠে খেলছে তারা কিন্তু রোটেশন করে মিডফিল্ড থেকেই কিন্তু উপরে উঠছে। এবং রড্রিগো দি পলের যদি আপনি পারফরমেন্স দেখেন, আমি বলবো যে দুর্দান্ত পারফর্ম করছে এবং মেসির জায়গাগুলি কিন্তু ডিফেন্ডিংয়ের জায়গাগুলি সে কভার করছে। সুতরাং আপনার টিমে যখন এত স্ট্রং মিডফিল্ড থাকবে, অ্যাটাকিং জোনে আপনার এত ভালো প্লেয়ার থাকবে, তখন আসলে আপনার টেনশনটা কম থাকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যদি ডিফেন্সে দেখেন, প্রথম 2টা ম্যাচে কিন্তু লিয়াসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরো খেলেছে সেন্টার ব্যাকে, রাইট ব্যাকে মন্টিয়েল খেলছে, লেফট ব্যাকে কিন্তু একুনা খেলেছে, চেঞ্জ করে পরে কিন্তু আবার চেঞ্জ করেছে, মলিনাকে খেলিয়েছে, আপনার তাগলিয়াফিকোকে খেলিয়েছে। সুতরাং আপনার দলে যখন এত অপশন থাকবেন তখন কোচের জন্য অনেক সুবিধা হয়ে যায়। তো আর্জেন্টিনার দলটা কিন্তু এই জন্যই দেখবেন যে এত ভালো করছে এবং কোনো ম্যাচ হারছে না। তো সেইখানে আমি বলবো ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি রয়েছে তাদের দলে। ডিমারিয়া গোল করতে পারে, মেসি রয়েছে, হ্যাঁ, লাউতারো মার্টিনেজ অলরেডি 4টা গোল করে ফেলছে। এবং আমি যেটা বলছিলাম যে আপনি তাদের ফ্রেন্ডলি গেম থেকে শুরু করে এই পর্যন্ত সে কিন্তু 7টা গোল করে ফেলেছে লাস্ট 5 ম্যাচে। তো আসলে সে কিন্তু এখন ফর্মের একদম উপরের লেভেলে মানে চলে গেছে। এবং এই দলে কিন্তু হুলিয়ান আলভারেজ ছিল আসলে অটোমেটিক চয়েস। এখন নেক্সট ম্যাচে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে লাউতারো মার্টিনেজকে দিয়ে হয়তো স্টার্ট করা। এমনি ভাই আমরা আরো আলোচনা করব পরবর্তী সময়ে। আমরা ইউরো নিয়ে কথা বলতে চাই একটা বিরতির সময়, বিরতির পর। এখন মাঠে এই পর্যায়ে নিচে ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন মাঠে। এমনি ভাই আমরা কোপা নিয়ে তো অনেকক্ষণ আলোচনা করলাম, এবার ইউরো নিয়ে শেষ পর্যায়ে একটু কথা বলতে চাই। ইউরোর লাইন আপটা নিয়ে যদি একটু প্রথমে দেখি, আমরা কোয়ার্টারে কার সাথে কার, যদিও খুব দুর্দান্ত ম্যাচ রয়েছে, আমার অপেক্ষা করছে স্পেন ভার্সেস জার্মানি 5 জুলাই সকাল 10টা, এবং 5 তারিখ থেকে শুরু হচ্ছে এইটারও কোয়ার্টার ফাইনাল। এছাড়া ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচ রয়েছে 5 জুলাই রাত 1টা। এই ম্যাচ ধরুন আসলে কি বলবেন? এইটা তো আসলে লাইন আপ দেখেই বোঝা যাচ্ছে যে ফাইনালের আগে কয়েকটা ফাইনাল হতে যাচ্ছে। আপনি দেখেন স্পেন জার্মানি হোস্ট করছে এবার ইউরো, এবং তারা এই টুর্নামেন্টের মোস্ট ফেভারিট একটা দল। অ্যাট দ্য সেম টাইম স্পেনের দলটা যদি দেখেন দুর্দান্ত শুরু করেছে এখন পর্যন্ত। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি সব থেকে ভালো পারফর্ম করছে আপনার স্পেন। এবং যদি আপনি তাদের খেলার সিস্টেম অফ প্লে দেখেন, সেখানেও কিন্তু তাদের যে স্টার্টিং 11টা রয়েছে সবাই কিন্তু ভালো করছে। আমার কাছে মনে হয় যে স্পেন এবং জার্মানির যে ম্যাচটা হবে, এটা হবে একটা অঘোষিত ফাইনাল। মানে এই ম্যাচটা আসলে কে জিতবে আমি এই মুহূর্তে প্রেডিকশন করা টাফ হয়ে যাবে, কারণ জার্মানি এই টুর্নামেন্ট শুরুর আগে যেভাবে স্ট্রাগল করছিল, টুর্নামেন্টটা শুরু হওয়ার পর থেকে আসলে তারা যেভাবে তাদের পারফরমেন্সের ফ্লোটা দেখিয়ে যাচ্ছে, তারা কিন্তু এখন আমরা ধরে নিচ্ছি যে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলে জার্মানি তার ভিতরে অন্যতম, এবং স্পেনও সেম। আমি যদি দুই দলের ফরম্যাটটা বা খেলার ধরনটা তো একটু আলাদা, ভিন্ন, ডেফিনেটলি আলাদা। জার্মানি এক সিস্টেম অফ প্লেতে খেলে, স্পেন এক রকমের খেলে। স্পেনের যে আমরা জানি যে প্রচুর কোয়ালিটি মিডফিল্ডার রয়েছে, তারা পজিশনাল ওয়াইজ ফুটবল খেলতে পছন্দ করে, আননেসেসারি লং বল খেলে না। জার্মানি যেটা খেলে, জার্মানি যখন বিল্ড আপ না করতে পারে তখন ট্রাই টু প্লে লং বল।
তো সুতরাং দুইটা দলের খেলারও কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন ভিন্ন, বাট আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আসলে এককভাবে কাউকে এগিয়ে রাখা যাবে না। যদিও ভাই একটু ইন্টারাপ্ট করি, জার্মানির যে ফর্ম আমরা দেখেছি অতীত ইতিহাস বা যা বলে 2014 2018 বিশ্বকাপ এর পরবর্তী সময়ে, সেই জার্মানি কি আপনি এখন দেখেন তাদের মধ্যে? না, জার্মানি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপেই দেখেন তারা প্রথম রাউন্ডে বাদ হয়ে গিয়েছে, মানে এটা তো আসলে আনবিলিভেবল, চিন্তা করা যায় না জার্মানির মতো দল। এবং জার্মানি যে যাবো না, তাদের ন্যাশনাল টিমটা কিন্তু স্ট্রাগল করছিল, তাদের হেন্সি ফ্লিক কোচ হয়েছে, পরে এখন নাগলসম্যান কোচ, তাদের অনেকগুলি কোচও পরিবর্তন হয়েছে, বাট জার্মানির দলটা যে স্ট্রাগলের যে জায়গাটা সেটা তারা রিকভার করে ফেলেছে এই ইউরোতে। এবং এই ইউরোর আগে তারা জাপানের মতো দলের কাছে 4 গোলে হেরেছে, মানে এটা চিন্তা করা যায় যে তাদের অবস্থা কোথায় ছিল। বাট এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছে তখন জার্মানি আসলে জার্মানির যে মানে আমরা যে জার্মানিকে দেখতে চাই সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই থ্রুআউট দ্য টুর্নামেন্ট আমার মনে হয় যে জার্মানি তাদের নামের উপরে পারফর্ম করে যাচ্ছে সবাই। জামাল মুসিলিয়া, পিছন থেকে টনি ক্রুজ দুর্দান্ত খেলছে অ্যাট দ্য সেম টাইম। বাট স্পেন যে দল হিসাবে পারফর্ম করছে, এখানে যদি আমি মনে করি যদি দুইটা দলেরই জেতার সুযোগ রয়েছে, ম্যাচ জিতে আসলে যারা কম ভুল করবে তারাই ম্যাচ জেতার সম্ভাবনা। ছোট করে একটু জানতে চাই, ফ্রান্স এবং পর্তুগালের এখন যে ফর্ম, লাস্ট ম্যাচটা দেখে অনেকেই একটু আশাহত হয়েছে, বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস। ফ্রান্সের বর্তমান বিশ্বকাপ রানার্স আপ, এর আগের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এই দুই দলের ম্যাচটা আসলে কতটা ভালো বা হতে পারে একটু আপনার? না, এটাও খুবই এক্সাইটিং ম্যাচ হবে, কারণ আপনি ফ্রান্সের পারফরমেন্সও কিন্তু এই ইউরোতে তেমন সুবিধা না। তাদের স্ট্রাইকার এখন পর্যন্ত কেউ গোল করতে পারেনি, তাদের মিডফিল্ডার অ্যাঙ্গোলো কন্তে বেশ ভালো করছে। বাট যদি সত্যি কথা বলি, ওর থেকে আমার কাছে মনে হয় যে পর্তুগাল দলে ম্যাচ উইনিং প্লেয়ার বেশি, কারণ রোনালদো গোল করতে পারেনি, বাট তার সাইডের যে প্লেয়ার হচ্ছে রাফায়েল লেও, তারপর পিছন থেকে ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, তারা কিন্তু বেশ ভালো করছে। বাট আপনি যদি ফ্রান্সের দলে দেখেন, ফ্রান্সের যাদের পারফর্ম করার কথা তারা কিন্তু পারফর্ম করতে পারছে না। কিলিয়ান এমবাপ্পে, অ্যান্থনি গ্রিজম্যান, তারা কিন্তু আসলে মানে স্পেশালি তাদের স্কোরিং অ্যাবিলিটির জায়গাটা খুবই দুর্বল। এবং তারা থ্রুআউট দ্য টুর্নামেন্ট 4টা গোল তারা করেছে, বাট তার 3টাই কিন্তু অপোনেন্ট করে দিয়েছে। একটা গোল করেছে মাঠের খেলাতে, সেটাও পেনাল্টিতে কিলিয়ান এমবাপ্পে করেছে। সুতরাং এই ফ্রান্স আসলে পর্তুগালের সাথে যে ম্যাচটা হবে, আমার কাছে মনে হয় যে এখানে যদি তারা তাদের ওই আপনি 2022-এর ওয়ার্ল্ড কাপের কথা বলেছেন, ওই পারফরমেন্স যদি ব্যাক না করতে পারে, পর্তুগালের সাথে জেতা কঠিন হয়ে যাবে। আমরা যদি পরের দুটি ম্যাচ নিয়ে একটু দেখি, এখানে আসলে মিলি ভাই তাদের এই দুই ম্যাচ নিয়ে একটু খুব ছোট করে শুনে, ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস বনাম তুর্কি, যদিও ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস ছাড়া বাকি দুই দলটা নিয়ে আসলে আপনার মতবাদটা শুনতে যাচ্ছিলাম। দেখেন, নেদারল্যান্ডস গতকালকে রাতে কিন্তু তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে, আপনারা জানেন। সেখানে কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে রোমানিয়ার অ্যাগেনস্টে। এবং তুর্কি তো আসলে আমি বলবো যে সেই 2004-এর ইউরোর কথা যদি মনে থাকে, যে এবার তারা ফাইনাল খেলেছে, তো সুতরাং নেদারল্যান্ডস এখানে তুর্কিকে সাথে ম্যাচটাও কিন্তু আমি বলবো যে একটা ফাইনাল ম্যাচের মতো হতে যাচ্ছে। এখানে আসলে এককভাবে কাউকে এগিয়ে রাখা যাবে না, দুইটা দলই কিন্তু থ্রুআউট দ্য টুর্নামেন্ট খুব ভালো করে আসছে। আমার মনে হয় যে দুইটা দলেরই সুযোগ রয়েছে, বাট এখানে যদি আপনি আমায় এককভাবে বলেন, আমি নেদারল্যান্ডসকে কিছু এগিয়ে রাখবো। ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড, যদিও ইংল্যান্ড নামের ভার রয়েছে অনেক, এই ম্যাচটাতে আসলে আমি এই মুহূর্তে প্রেডিকশন করতে চাচ্ছি, কারণ ইংল্যান্ডও আসলে মানে তাদের যে টিমের যে ডেপথ, যে স্কোয়াড, সেই অনুযায়ী কিন্তু পারফর্ম করতে পারছে না। লাস্ট ম্যাচও তারা স্লোভেনিয়ার সাথে যদি আপনি দেখেন, তারা 2-1 জিতেছে, বাট তারা কিন্তু 1 গোলে পিছিয়ে ছিল। এবং শেষ মুহূর্তে জুলিয়া বেলিংহামের গোলে সমতা আসছে, পরে হ্যারি কেনে গোল করে ম্যাচ জিতেছে। বাট ওই ম্যাচটা কিন্তু ইংল্যান্ড হারতে পারতো। লাস্ট 1 মিনিট আছে, তখন আসলে জুলিয়া বেলিংহাম লাকিলি গোল করে আসলে দলকে কামব্যাক করিয়েছে। বাট যেহেতু তারা এই ম্যাচটা এভাবে স্ট্রংলি কামব্যাক করেছে, আমার কাছে মনে হয় যে সুইজারল্যান্ড থেকে কিছুটা হলো মেন্টালি বুস্ট আপ থাকবে ইংল্যান্ডও। আশা করছি এটা খুব এক্সাইটমেন্ট ম্যাচ হবে। আমরা ইউরো এবং কোপা দুটি একসাথে দেখতে পেরে আসলে আমাদের জন্য বা যারা ফুটবল ভক্ত আছে তাদের জন্য খুব ভালো সময় গেছে। মিলি ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এর সাথে শেষ করছি এখন মাঠের আয়োজন।